হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার গরুদেরকে আমি খাবার দিছি। তো আমি আমার গরুর খাবারের ভিতরে একটা সিস্টেম চেঞ্জ করছি। সেটা হচ্ছে, আগে আমি আমার গরুদেরকে ডিরেক্ট সরতা খাওয়াচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু ভাবলাম এগুলো আমার ষাঁড় গরু, তো সরতার সাথে আমি ছোট ছোট করে খড় কেটে একবারে মিক্স করে দিয়ে দিই। এতে করে কি হয়, গরুদের পেটটা ভরে, প্লাস পরবর্তীতে আর খ্যার খাওয়ার জন্য ডাকাডাকিও করে না। আর আপনারাও চাইলে এই টিপসটা খাটাতে পারেন। এতে করে আপনাদের গরুরও সুঠামদেহী হবে এবং গরুদের অল্প খরচে লালন পালন করাটা সম্ভব হবে। আমি খেয়াল করছিলাম ভিউয়ার্স, আমার আগে প্রতিদিন খরচ হচ্ছিল মানে মানে যাচ্ছিল কত, সেটা আপনাদেরকে আগে বলি। পনেরো আটি খ্যার যাচ্ছিল গরুদের খাওয়ার পিছনে। গরুরা খাচ্ছিল, 3 গরু মিলে 15 আটি খ্যার খাচ্ছিল, প্লাস 2 বেলা দানাদার খাচ্ছিল মোটামুটি ভালোই পরিমাণের। সব মিলিয়ে দেখা গেল যে আমার খরচটা একটু বেশি হচ্ছে। তবে এখন আমি দেখতেছি যে আমি 2 বেলা দানাদারের সাথে আমি খড় দিচ্ছি। এতে করে কি হচ্ছে, খড়ের সাথে আমি মানে বাংলা কথা দানাদারের সাথে আমি 3 আটি করে খড় দেই। মানে প্রত্যেক গরু 1 আটি করে খড় খাচ্ছে, অর্থাৎ 3 আটি খরচ হয় সকালে, 3 আটি খরচ হয় বিকালে, অর্থাৎ 6 আটি আমার খরচ হলো দানাদারের সাথে। এবং তার পাশাপাশি দুপুরবেলা আমি 3 আটি খড় কেটে দেই, অর্থাৎ 3 দিনে 6, 7, 8, 9, এবারে তো ধরলাম 10 আটি। আমার কিন্তু এখন দিনের খরচ হচ্ছে 10 আটি খ্যার। তাহলে 10 আটি খ্যারের দাম হচ্ছে 50 টাকা, অর্থাৎ মাসে আমার খড়ের খরচ হচ্ছে হলো 1500 টাকা। এবং দানাদারের যে খরচ, আমার প্রতি গরু দিনে 100 টাকার দানাদার খাবারটা খেয়ে থাকে, অর্থাৎ 3 গরুর পিছনে আমার 300 টাকা হচ্ছে দানাদারের খরচ। অর্থাৎ যদি দিনে 300 হয়, তাহলে মাসে হচ্ছে হলো 9000 টাকা। তাহলে 9000 টাকা যোগ 1500 টাকা, তাহলে হচ্ছে কত? 10,500 টাকা। আমার যদি 10,500 টাকা করে যদি প্রতি মাসে খরচ হয়, তাহলে আমার দেখা যাবে 6 মাসে মোটামুটি 63,000 টাকার মতন আমার খরচ হবে। বাট আমি ধরলাম 80,000 টাকা সর্বোচ্চ, কারণ 6 মাসের প্রজেক্ট। গরু তো বড় হবে, গরুর পেট তো বড় হবে, গরুর তো খাবার খরচ আরও বেড়ে যাবে। আমি ধরলাম 90,000, ঠিক আছে। আমার গরু ক্রয় করতে লাগছে হলো প্রায় 2 লাখ টাকা, এবং খরচ করলাম আমি 90,000 টাকা, অর্থাৎ আমার মোটে খরচ হলো কি, তাহলে 2,90,000 টাকা আমার পুরোপুরি ইনভেস্ট। এই যে 2,90,000 টাকা দিয়ে আমি ইনভেস্ট করলাম, এখন যখন গরু বিক্রি করব, তখন আমি মোটামুটি বুঝতে পারবো যে আমার এই 3টা গরু থেকে আমি কত টাকা লাভ করতে পারলাম। বাংলা কথা, 3 গরু বেচে যদি আমার 60, 70, 80,000 টাকা লাভই না হয় 6 মাস 7 মাস পালন করার পরে, তাহলে আমি এই ক্যাটাগরির গরুকে আসসালামু আলাইকুম বলে আমি আবারও ফিরে আসবো সেই হাড্ডি এবং ছোট সাইজের ক্রস বাছুরগুলোর উপরে। কারণ আমি ছোট সাইজের হাড্ডি ক্রস বাছুরগুলো পালন করে দেখছি, 5 মাস পরে বিক্রি করলে ভালো লাভ পাওয়া যায়। তো অর্থাৎ এগুলো তো হাড্ডি ছিল না বা হাড্ডি না, এগুলো মোটামুটি বড় সাইজের গরু, মানে দুধ পাচ্ছে, মায়ের দুধ পাচ্ছে ভালোই লম্বা চওড়া, খাওয়ার রুচি 100 খাওয়ারের খরচও একটু বেশি। তবে দেখা যাক কি হয়, যেহেতু আমি এর আগে এরকম সাইজের গরু পালিনি, তাই আমি এগুলা গরুর লাভ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে রিস্ক তো নিতেই হবে। বাট আমি যদি সত্যি কথা বলতে পুরোপুরি যদি 1 বছর পালতে পারি, 1 বছর বলতে 1 বছরও না, কুরবানি ঈদ আসতে কত মাস দেরি আছে, সর্বোচ্চ 8 মাস, 8 মাসের মতন মনে হয় আছে, 8ও নাই ভিউয়ার্স। কুরবানি ঈদ আসতে ধরে নেন আর 5 মাস দেরি আছে, 5 কি 6 মাস, 6 মাসের মধ্যে কুরবানি ঈদ চলে আসবে। তো এই গরুগুলোকে যদি কুরবানি ঈদের 15 দিন পরে যদি সেল দেই, মোটামুটি আমি ভালো একটা দামে বিক্রি করতে পারবো। বা 15 দিন পরেও না, আমি যদি এগুলোকে যদি কুরবানি ঈদের 3 মাস পরেও সেল করি, তাও একটা ভালো দামে বেচতে পারবো। কসাইরাই কিনে নিবে আমার থেকে ভালো একটা দামে। তবে এখন যেটা টার্গেট, সেটা হচ্ছে ধৈর্য ধরে দেখা যাক কি হয়। আশা করি যে এখান থেকে অবশ্যই ভালো কিছু পাবো। বাট অনেক ভয় লাগে যে লসই হয় নাকি লাভ হয়। বাট সব থেকে বড় একটা ব্যাপার কি, এই গরু ছাগলের যে সেক্টর বলেন, মানে ব্যবসার যে সেক্টরটা, এখানে আপনি যত বেশি ঝুঁকি নিতে পারবেন, আপনার লাভও তত বেশি হবে, কিংবা লসও তত বেশি হবে। মানে লাভ লস ভাই ভাই, এটা মাথায় নিয়েই মাঠে নামতে হবে, তা না হইলে কিন্তু সম্ভব না
ওই চাকরি করতে হবে। কোম্পানি ধ্বংস হলে বসের ধ্বংস হবে, আপনার কোনো কিছু যায় আসে না, এইরকম একটা বিষয়। কিন্তু যখন আপনার কোম্পানির আপনি বস, তখন ঝুঁকিটা কিন্তু সব থেকে বেশি আপনাকেই নিতে হবে। আপনারই কিন্তু বুঝতে হবে যে আসলে এই সেক্টরে কি হচ্ছে না হচ্ছে, এখান থেকে কি আমি প্রফিট আর্ন করতে পারবো নাকি আমার প্রফিটটা লস হয়ে যাবে। এই সমস্ত বিষয়ে আপনার সম্পূর্ণ ম্যানেজমেন্টটা করতে হবে, তাহলে এখান থেকে আপনি মোটা অঙ্কে মুনাফা আনতে পারবেন। আমিও ভাবছি যে 2 লক্ষ টাকা যেহেতু ইনভেস্ট করছি, তাহলে আমি 1 লক্ষ টাকা এদের পিছনে খরচ করে দেখি তো কি হয়। তাহলে ধরলাম 3 লাখ টাকা আমার ইনভেস্ট হবে, এবং 3 লাখ টাকা ইনভেস্ট হওয়ার পরে আমি সেখান থেকে কত টাকা কামাই করতে পারি, সেই টাকাটা দিয়ে আমার কতটুকু উপকার হয়। যদি উপকার হয় তাহলে আমি এই সেক্টরে থাকবো, যদি না হয় তাহলে আমি এই সেক্টরে থাকবো। এমন না যে আমি এত সহজে হার মানবো। এত সহজে হার মানলে তো হবে না। যারা উদ্যোক্তা তারা কিন্তু সহজে হার মানে না, তারা কিন্তু শুরু থেকে কিন্তু পরিশ্রম করে চেষ্টা করে এবং সেখান থেকেই কিন্তু সফলতা কিন্তু অর্জন করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভিউয়ার্স। আপনারা যারা আমার মতো নতুন উদ্যোক্তা, তারা অবশ্যই মাথায় রাখবেন যে অল্প পুঁজিতে অল্প খরচ, বেশি পুঁজিতে বেশি খরচ। আমি বলতে চাচ্ছি এটাই যে আপনি যখন অল্প টাকার গরু কিনবেন তখন সেই গরু অল্পই খাবে এবং সেই গরুতে লাভও অল্পই হবে। আপনি ধরলেন বেশি টাকা দিয়ে গরু কিনলেন, গরু আপনার থেকে বেশি পরিমাণেরই খাবে এবং বিক্রি করে লাভের সময়ও আপনার বেশি পরিমাণের লাভ হবে বলে আশা করা যায়। কিন্তু কেনার সময় যদি ঠকে যান তাহলে অবশ্যই বিক্রি করার সময় যেটা সম্ভব না। এক কথা, যে বিক্রির সময় আপনার লসের সম্মুখীন হতেই হবে। তাই আমি মনে করি যে এই সেক্টরে যাদের আসল কথা ভয় আছে, যাদের ইচ্ছা নাই, তারা না আসাই ভালো, তাদের না আসাটাই উত্তম। অনেকে আছে যাদের টাকা পয়সা আছে কিন্তু এই সকল প্রাণী দেখে ঘৃণা লাগে, কিন্তু শখ আছে যে আমি পালবো, কাউকে দিয়ে পেলে নিব, বা বাসায় একটা লোক রাখবো, সে এসে রেগুলার কাজ করে দিবে, তাকে মাসে একটা বেতন হাতে ধরে দিব। এরকম চিন্তা ভাবনা নিয়ে চললে কিন্তু আপনি বেশি কিছু করতে পারবেন না। দেখা যাবে যে আপনার খাবার খরচ বাদে আপনার সারা 10 বছর 10 মাসে আপনার 10,000 করে যোগ দেন, দেখবেন 1 লক্ষ টাকা আপনার কর্মী খরচ। তার পাশে আবার ধরালেন 3 গরুর খাবার খরচও ধরালেন প্রায় 10 মাসে 1,20,000 টাকা সামথিং। এই ধরালেন 2,20,000 টাকা আপনার খরচ হলো। দেখা যাবে যে এই 3 গরু বিক্রি করে আপনার 1 বছর পরে বা 10 মাস পরে বিক্রি করলে 1 লাখ টাকা লাভ হলো, কিন্তু দুঃখের বিষয় সেই লাভের টাকাটা ওই কর্মীর ভিতরে মাইনাস হয়ে গেল। যদি আপনি নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে হয়তো বা সেই 1 লাখ টাকাটা আপনার হাতে চলেও আসতে পারে। এবং যাই হোক, এক মুঠি টাকাটা পাইলে আপনি ভালো কিছু করতে পারবেন। ধরলেন 10 বছরে 10 লাখ টাকা আপনার চোখ বন্ধ করে ইনকাম হবে, তার বেশিও হতে পারে। কারণ প্রথম বছরের টাকাটা দিয়ে আপনি আবার একটা গরু কিনবেন, তারপরের বছরের টাকা দিয়ে আপনি আবার 2টা গরু কিনবেন। এরকম করতে করতে দেখবেন যে আপনার খামারে গরুর সংখ্যা বেড়ে যাবে। তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে লাভও বেশি হবে। এরকম করতে করতে আপনার একটা মোটামুটি ভালো মোটা অঙ্কের প্রফিট তৈরি হয়ে যাবে। তখন আর কে ঠেকায় আপনাকে? এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। চেষ্টা করেন, দেখবেন সফলতা অর্জন অবশ্যই করতে পারবেন। আমাদের দেশের জমিনে সব কিছু চাষ ভালোই হয়, তার মধ্যে ধান চাষটা খুব বেশি ভালো হয়। তো ধান থেকেই আসে গুঁড়া, ধান থেকেই আসে খ্যার, ধান থেকেই আসে আটা, ধান থেকেই আসে খুদ। দেখেন একটা ধান থেকে কতগুলা খাবারের উপাদান পাওয়া যায়, যেগুলো আর কি এই গরুদেরকে খাওয়ালে গরুদের খুবই উপকার হয়। এই জন্য বলতেছি ভিউয়ার্স, যাদের ধানের জমি আছে তারা ধান চাষ করেন এবং ধান চাষের পাশাপাশি গরু ছাগলকে পালন করেন, তাহলে দেখবেন যে আপনার এক ধানের আবাদ দিয়ে আপনি নিজে খাবে, নিজের গরু খাবে, নিজের ছাগল খাবে। আবার ধান থেকে যে খ্যারটা আসবে সেই খ্যারও কিন্তু আপনার গরুরা খাবে। এক কথায় আপনার লালের লাল একটা অবস্থা। গরুর মাংস থেকে 600 টাকা কেজি, থেকে 700 টাকা কেজি, থেকে 750 টাকা কেজি। খাসির মাংস থাকে 1,000 টাকা কেজি, থেকে 1,200 টাকা কেজি, থেকে থেকে আবার 1,400 টাকা কেজিও লাগে। মাঝে মাঝে আবার 900 টাকা কেজিতে পাওয়া যায়। এরকম বিভিন্ন দামে দাম উঠাও নামা করে বর্তমান বাজারে। আর গরু রেডি করে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে কোন সময়ে মাংসের দাম বেশি, সেই সময় আর কি এগুলাকে বিক্রি করতে হবে। আর আমাদের দেশে কোটি কোটি বেকার জনগণ আছে যারা কিন্তু বেকার, তাদের উচিত ব্যবসার প্রতি মন দেওয়া কিংবা কোনো না কোনো চাকরির প্রতি মন দেওয়া।
বেকার থাকলে কিন্তু কেউ আপনাকে দাম দিবে না 4 পয়সার, সবাই শুধু কথা শোনাবে এবং অপমান করবে। আমি নিজে বেকার ছিলাম তখন আমাকেও এরকম সবাই অপমান করতো, কথা শোনাতো, কিন্তু আজ আমি যাই হোক টুকটাক যেটাই করতেছি আলহামদুলিল্লাহ, তেমন কেউ আর আমাকে তেমন কেউ কথা শোনায় না। অন্তত পক্ষে আমি এখন বর্তমানে যে লেভেলে আছি সেই লেভেল থেকে তারা একটু নিচু লেভেলে, তারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে। এবং হ্যাঁ, যারা আবার আমার থেকে উঁচু লেভেলে তারা কিন্তু আমাকে জ্ঞান দেয় যে সব না করে তুই যদি চাকরি বাকরি করিস তাহলে তোর ভালো হবে। আসলে হয়েছে কি, আমার কথা হচ্ছে ভাই, আপনারা চাকরি করেন, আপনাদের মাসিক বেতন 1 লাখ টাকা, আপনাদের চোখে তো আমি ছোট হবই, আপনারা তো আমাকে জ্ঞান দিবেনি, এটা তো স্বাভাবিক বিষয়। আপনারা মাসে ইনকাম করেন 1 লাখ টাকা, আমি হয়তো বা বছরে ইনকাম করবো 1 লাখ টাকা, তো বুঝতেই পারতেছেন আমি গরিব, আপনারা ধনী। আপনাদের সাথে আমার জানাতে আমি আপনাদের সাথে মিশিও না, চলিও না। আমি একজন সাধারণ জনগণ, আমার মনের যেটা ইচ্ছা আমি যেভাবে চলাটা মানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি আমি ঠিক সেভাবে চলাফেরা করি। খরচ করা শুরু করলে আমি ব্যয়বহুল খরচ করি, আর যখন আমার কাছে থাকে না তখন আমি ঠান্ডা মাথায় থাকি, তেমন একটা খরচ আমি করা পছন্দ করি না। আর যে একটা অবস্থা আমাদের সমাজের, মানুষ মানে বলতেছি কি এটাই যে নিচু মানুষদেরকে চুল দিয়েও গুরুত্ব দেওয়া হয় না, মূল্য দেওয়া হয় না, এমন একটা অবস্থা। একটা চুলের সমানও তাদেরকে মনে করা হয় না, যাদের অবস্থানটা একটু খারাপ তাদেরকে দূর দূর ছেড়ে দিয়ে ছাড়া কিছু বলাই হয় না। সে তুলনায় আমি সবসময় চিন্তা করি যে তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা মানুষ তারাও মানুষ। আমাদেরকে দেখে কেউ যদি মূল্য না দেয় তাতে কোনো আফসোস নাই, বাট থেকে থেকে মনটা চায় যে তারা যদি একবার আমাদের অবস্থানে আসতে পারতো তাহলে তারা বুঝতে পারতো যে আমাদের কি একটা সমস্যা হয়। এই যে দেখেন 3টা গরু পালন করতেছি, এই গরুগুলো দেখে যে আমার মাসে যে 10,000 টাকা করে খাওয়ান লাগে, 10,500 টাকা করে যে খাওয়ান লাগে, এই টাকাটা কই থেকে আসে প্রশ্ন করেন। এই টাকাটা কই থেকে আসে? এই টাকাটা যদি না আসতো তাহলে কি আমি পালতে পারতাম? আমার একটা মুদির দোকান আছে, সেই দোকান থেকে আমার মনে করেন যে প্রত্যেকটা মাসে আমার 10,500 টাকা করে বের হচ্ছে এখান থেকে। আর আমার যে কিছু ছাগল ছিল, আজকে আমি একটা ছাগল বিক্রি করে দিলাম খাসিটাকে 9,000 টাকা দিয়ে। তাহলে বোঝেন এই 9,000 টাকাটা দিয়ে যে বিক্রি করলাম, বিক্রি করে কিন্তু আমি টাকাটা রাখতেই পারলাম না। টাকাটা কি হলো? দানাদারের দোকানে গেলাম, আমার থেকে টাকা পাচ্ছিল 1650, না 1700 টাকা পাচ্ছিল, আমি টাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নগদ টাকা দিয়ে 1 বস্তা গুঁড়া কিনলাম, নগদ টাকা দিয়ে 1 বস্তা ভুসি কিনলাম, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ সেই গুঁড়া ভুসিটা মোটামুটি আমার 10 থেকে 15 দিন অনায়াসে যাবে। দেখবো আমি এবার হিসাব করবো, ক্যালেন্ডারে আমি গোল দাগ দিয়ে রাখছি, আমি খাবারটা কিনে নিয়ে আসছি 20 তারিখে। এই খাবারটা কতদিন চলে এটা আমার দেখতে হবে। মোটামুটি ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত যদি চলে, না 10 দিন চললে তো হবে না, ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যদি চলে এই খাবারটা, তাহলে আমার আন্দাজ করা হয়ে যাবে যে আমার ঠিক মাসে কত টাকার খাবার যাচ্ছে এবং কত বস্তা খাবার যাচ্ছে। আমি বস্তা হিসাব করতেছি যে আমার কয় বস্তা খাবার লাগে, এই বস্তা হিসাবটা একবার বের করতে পারলে আমার বোঝা হয়ে যাবে যে আমার মাসে ঠিক কত টাকা খরচ হচ্ছে। তবে সামথিং সামথিং মানে যেটা আমার মনে হচ্ছে যে ওই 10-12 এর মধ্যে কভার হয়ে যাওয়ার কথা, এর বেশি আমার খরচ হওয়ার কথা না। খরচ হচ্ছিল, বাড়ির ছাগল ছিল তাদের জন্য ভুসি খরচ হচ্ছিল, সেই দিক থেকেও মানে ভুসির খরচটা কমে গেল। আবার ছাগল এটা বিক্রি করে দিলাম, আলহামদুলিল্লাহ একটা ছাগল আমি ওই বাগিয়ে দিছি, মানে যাকে পালতে দিছি সে মনে করেন যে পালবে, 2টা করে বাচ্চা হবে, একটা বাচ্চা তার একটা বাচ্চা আমার, বা যদি একটা বাচ্চা হয় একটা সে বাচ্চার মধ্যে অর্ধেক আমার অর্ধেক তার, এই সিস্টেমে আর কি মানে পালন করতেছি। যা আছে কপালে দেখা যাবে সময় মতো। সবকিছু মানে বিবেচনা করে আর কি আমি এখন মাঠে নামছি। মানে ভাবছিলাম যে ছাগল আমি 3টাকে বিক্রি করে দেবো, কিন্তু ভাবলাম যে না, আসল কথা 3টাকে বিক্রি করে দেওয়া ঠিক হবে না, 2-1টা পালতে দিলাম। এখন এখান থেকে যদি 2-1টা করে বাচ্চা পাই, 2 থেকে ওরাও যদি হলেও পাই, সেটাই আমার একটা মুনাফা হিসেবে কাজে লাগবে। বোঝেননি বিষয়টা? আর আমার পটকাক নিয়ে আমার মনে করেন যে সেই রকম স্বপ্ন আছে যে দেখা যাবে যে এটা এটা কীরকম ফ্যাটেনিং হয়, কতটা সুন্দর হয়, তার উপর মেসেজ করে আমি সেল দেবো। তো বিশ্বাস করেন ভিউয়ার্স, 3টা গরু যদি আমি ফ্যাটেনিং করতে পারি ভালো মতো, আমি ভালো একটা মানে প্রফিট এখান থেকে ইনকাম করতে পারবো। দেখে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি 3টা গরু কষ্ট নষ্ট করে পালবো, কারণ আমার বোঝা হয়ে গেছে এটাই আমার ব্যাংক, এই ব্যাংকে কোনো সুদ লাগে না, এই ব্যাংকে আমি যেটা জমা করি সেটা এই ব্যাংকে থেকে যায়।
এবং আমি যেটা পরিশ্রম করি সেটা একদম হালাল একটা বেতন হিসেবে সময় সাপেক্ষে বের হয়ে আসে। এজন্য আমি বলবো যাদের জায়গা আছে, যাদের ঘৃণাবিদ কম, যাদের দয়া মায়া আছে এবং ভালোবাসা আছে, তারা ওই ব্যাংকে টাকা জমা না রেখে এই রকমের গরু কিনে সেই গরুকে খাওয়ান, গরুর পিছনে টাকা ব্যয় করেন। দেখবেন যে ব্যাংক থেকে যে সুদ পাবেন তার থেকে হয়তো একটু কমই লাভ হবে আপনার, কিন্তু পরিশ্রমটা ব্যথা যাবে না এবং আপনার কিন্তু কবরে যে হিসাবে দেওয়া লাগবে না। মানে সোজা কথা, আমাদের ইসলামে বলাই আছে যে শূকরের মাংস খাইতে আমাদের নিষেধ করা হচ্ছে হলো একবার, আর সুদ খাইতে নিষেধ করা হয়েছে হলো ৭০ বার। তাহলে এখন বুঝতেই পারতেছেন ভিউয়ার্স বিষয়টা কি রকম। তাই এইরকম মানে এইরকম কিছু করার থেকে আমার মতন ২-১টা গরু পালেন বা ২-৩০০ গরু পালেন, কোনো সমস্যা নাই। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, টাকা রাখার জায়গা নেই, তারা কি করতে পারেন, তারা মনে করেন যে গ্রামের দিকে জায়গা কিনে একটা খামার দেন, দিয়ে সেখানে মনে করেন যে গরু কিনে ফেলে রাখেন। ফেলে রাখা বলতে আপনারাও কিছু করতে পারেন, আপনি ২-৪টা কর্মী বা ১০-১৫টা কর্মীকে চাকরি দেন, তারা ওখানে মনে করেন যে পরিশ্রম করলো, তাদের সংসারটাও চললো, প্লাস আপনার লসও হলো না, আপনার আয়ও হলো। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার হিসাবটা কমে যাবে, আপনার হিসাবটা কম দিতে হবে। কারণ আমি শুনছি যার যত বেশি টাকা পয়সা আছে মৃত্যুর পরে তার ঠিক তত বেশি হিসাব নিকাশ মানে দিতে হবে। তাই সাবধান থাকতে তো সমস্যা নাই। আমার ভাই, আমার অল্প টাকা, তবে হয়তো বা এটা অল্প টাকা বলে ভুল হবে, আমার যে টাকা আছে সে টাকা অনেকের কাছে নাই। তাই আমার কাছে যেটা আছে সেটা অনেক টাকা, এই অনেক টাকা অনেক হিসেব দিতে হবে। তাই খুব ভয় লাগে, যদিও নামাজ কালাম কিছু পড়ি না, কিন্তু নামাজ পড়া আমার জন্য ফরজ হয়ে গেছে। একটা বাচ্চার বয়স যখন ৭ বছর হয়ে যায় তখন থেকে তার নামাজ পড়া ফরজ হয়ে যায়। তো সেখানে আমার বয়স ২৪ রানিং চলতেছে, ডিসেম্বরের ১ তারিখে আমার জন্মদিন, অর্থাৎ আর কয়েকদিন পরে আমি মনে করেন যে আমি ২৫ পড়বো। তাহলে কি হচ্ছে, একটা মানুষের গড় আয়ু হলো ৬০ বছর, সেখান থেকে আমার ২৫ বছর প্রায় হয়েই গেল, কয়েক বছর বাঁচবো আমি। তো হায়াতের দুনিয়া যে কদিন বাঁচি তার আগে মরতে পারি বা অনেকদিন বাঁচতে পারি, কোনো বিষয় না। আমার খারাপ লাগে আমার বয়স আস্তে আস্তে বাড়তেছে, বাট এটা সত্যি যে এই দুনিয়া না, সামনে মৃত্যুর পরে যে দুনিয়াটা আসবে ওটাই হলো আসল দুনিয়া। সেই দুনিয়ার জন্য এই দুনিয়াতে অনেক কাজকর্ম করতে হয়। সেই কাজকর্মগুলো এই না যে গরু পালবেন, ছাগল পালবেন, হাঁস পালবেন, মুরগি পালবেন, টাকা পয়সা কামাই করবেন, তা না। সে কাজটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলা অক্ষরে অক্ষরে পালন করা। এটা যদি করতে পারেন, এটা যদি করতে পারি, তাহলে হয়তোবা ওই দুনিয়াতে যে আমাদের হিসাব নিকাশের পাল্লাটা একটু কমে যাবে, আমাদের হয়তোবা জাহান্নামে যাওয়ার সম্ভাবনাটা কমে আসবে এবং জান্নাতে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং জান্নাতটা হবে অনেক বড়। সোজা কথা, আপনি যতটুকু ইবাদত করবেন, আপনার ইবাদত যতটুকু মানে ভালো লাগবে, আপনি সেই হিসেবেই কিন্তু সওয়াব পাবেন এবং সেই সওয়াব নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে হবে। এই দুনিয়াতে অনেকে হয়তো ১০০-২০০ বিঘা বা ৫০০-৭০০ বা ১০০০-২০০০ বা ১ কোটি ২ কোটি বিঘা জমির মালিক, হয়তো দেখা যাবে তারা ওই দুনিয়াতে যে দেউলিয়া, তারা ওই দুনিয়াতে দেউলিয়া হয়ে থাকবে। তাদের হয়তোবা থাকার জন্য থাকবে একটা হলো ছোট্ট একটা জায়গা, সেখানে হয়তোবা আগুন জ্বলবে এবং সেই আগুনের দাহ দাহ করে পুড়বে এবং তাদের খাবার হিসেবে দেওয়া হবে হলো রক্ত, পুঁজ, পচা পচা খাবার দাবার, যেগুলো আর কি খাওয়া অসম্ভব একটা বিষয়, কিন্তু ওগুলো খেতে হবে এবং তাদের মৃত্যু হবে, আবার জীবন হবে, মানে তাদের কোনো মৃত্যু নেই, তাদের শুধু মারা রয়ে থাকতে হবে, এইরকম হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এই দুনিয়াতে হয়তোবা তা একটা মানুষের থাকার জন্য ১০০ জায়গাও নাই, অথচ ওই দুনিয়াতে যে তার অনেক জায়গা জমি হয়ে গেছে। তো মনে করেন নিয়মটা এরকমই, এই দুনিয়াতে যে দেউলিয়া ওই দুনিয়াতে সে ধনী হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে যে এই দুনিয়াতে যে ধনী ওই দুনিয়াতে সে দেউলিয়া হয়ে গেছে। আসলে সম্পূর্ণই হলো ভাগ্য, ভাগ্য বললে ভুল হবে, সম্পূর্ণই হলো কর্মের ফল। যে যেমন কর্ম করবে সে ঠিক সেই রকমই ফল পাবে। আপনি কি কর্ম করবেন এই বিষয়টা আল্লাহ তাআলা অনেক আগে থেকে জানে বলে তিনি মানে লিখে রাখছে, আর কি তিনি ভবিষ্যৎটা জানে, এই জন্য তিনি মনে করেন যে লিখে রাখছে বা বলে আর কি, এরকম একটা বিষয়। যাই হোক ভিউয়ার্স, এখন মূলত যে কথা সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু যেটা বলছিলাম যে আমি গরুদেরকে এখন খ্যারের সাথে দানাদার খাবারটা মিক্স করে দিচ্ছি। এতে করে কি হয়, আপনাদেরকে তো আমি শুরুতেই বলছি, এতে করে হলো এদের হলো হজম শক্তিটা বৃদ্ধি পায়, এদের জাবর কাটতে অসুবিধা হয় না, এরা জাবর কাটে এবং খাবারের চাহিদাটা পূরণ করে নেয় এবং এই খাবারটা এদের শরীরে ভালো মতোই লাগে।
গরুদের স্বাস্থ্য নাকি ভালো হয় এরকম আর কি শুনছি। এবং দেখা যায় যে কোরবানি ঈদের সময় দেখা যায় যে গরু যখন কিনে নিয়ে আসি আমরা, আগে যখন গরু পালতাম না আর কি, তখন দেখতাম যে কোরবানি ঈদের গরুকে যদি এরকম খড় কেটে একটু পানির সাথে মিশিয়ে একটু মানে সর্তা সিস্টেম করে দিলে আর কি গরু সম্পূর্ণ খেয়ে নিত। অর্থাৎ এটা মানে আগেকার একটা টিপস, আদিকালের মানুষ থেকে শুরু করে বর্তমান সকল মানুষেরা হয়তো বা এইভাবেই গরু পালন করে, কিন্তু সবাই আসলে বলতে চায় না এরকম একটা বিষয়। কিন্তু ভিউয়ার্স, আমি গরুর পিছনে যা যা খরচ করি, যা যা করি না করি, সম্পূর্ণ কিছু কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু A to Z শেয়ার করে থাকি। আমি যদি গরুকে বিষয় খেলাই সেটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব, বাংলা কথা, যদিও এটা সম্ভব না, কিন্তু ভালো একটা খরচ হবে কিন্তু ভিউয়ার্স। এই গরুগুলাকে যদি আমি পালি, আমি দেখলাম যেটা আমার 5 মাস 6 মাসে আমার প্রায় 60,000 60,000-এর উপরে, মোটামুটি বলতে পারেন যে 63,000 টাকা আমার 6 মাসে খরচ হয়ে যাবে হলো শুধু খাদ্য খরচ। আর আউটসাইড যে এগুলো খরচ বলতে পারি যে ভিটামিন, তারপরে ক্যালসিয়াম, কৃমিনাশক, ভ্যাকসিন সব কিছু মিলায়ে আমার 70,000 টাকার মতন খরচ হয়েই যাবে। তো 70,000 টাকা যদি 6 মাসে খরচ হয়, যদি ভাবি যে আমি গরুগুলাকে একবারে কুরবানি ঈদের পরে সেল দিব, কুরবানি ঈদের এক মাস পরে সেল দিব, তাহলে বুঝতে পারতেছেন তো ভিউয়ার্স কত টাকা খরচ হবে। প্রায় 1 লাখ টাকার মতন আমার খরচ হয়ে যাবে এই 3টা গরুর পিছনে 10 মাসে। বুঝতে পারছেন বিষয়টা? 10 মাসে যদি 1 লাখ টাকা খরচ করি, আমি একটা ছোট উদ্যোক্তা, খরচ করার পরে যদি লাভ না করতে পারি তাহলে কিন্তু অবস্থা একদম হালুয়া টাইট হয়ে যাবে, বাংলা কথা। আর এই ধরনের গরু আমি আগে কখনো পালিনি দেখে আমার একটু টেনশন হয় যে আসল কথা কি যে হয় এখান থেকে বলা মুশকিল, লাভ হয় না লস হয় কি যে আছে, মানে এটা বোঝার একটা বিষয়। আমার জন্য মনে করেন এই ব্যাপারটা একদম নতুন, এই জন্য মনে করেন টেনশন একটু বেশি। লস খেলা তো আমার ভিডিও যারা দেখে তাদের মধ্যে যাদের আসল কথা হাসি মজা লাগে তারা তো খুব মজা নেবেন, কমেন্ট করে কবেন যা ঠিক আছে, কিছু করার নাই। আর গরুগুলোর কিন্তু বর্তমানে কিন্তু কোনো পরিবর্তন নাই ভিউয়ার, যা সত্যি কথা সেটাই। কিনে নিয়ে আসছিলাম যে এরকম সেই রকমই আছে। আর এই পুরা শীতকাল এদের কোনো পরিবর্তন হবেও না সম্ভবত, শুধু একটু গায়ে গোস্ত মোস্ত লাগতে পারে, কিন্তু লোম কিছুই পড়বে না, লোম যা আছে তাই থাকবে। উল্টা লোম আরো বড় বড় হয়ে যাবে, শীতের মধ্যে লোম বড় হয় গরুদের, মানে শীতে যে ঠান্ডা ঠান্ডা প্রোটেক্টের জন্য এই লোমগুলা বড় বড় হয়ে যায় সম্ভবত। আর শীতকাল যখন চলে যাওয়ার পরে যখন গরম পড়ে তখন গরুদের শরীরের লোম সব ঝাড়ে একদম পড়ে যায়, নতুন লোম ওঠে। আর সেই সময় মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায়। তবে আমি যদি দুটো গরু কিনতাম না, মানে 3টা না করে যদি 2টা গরু কিনলাম নি এক সাইজের, মানে মোটামুটি আরো বয়স্ক টাইপের ক্রস জাতের গরুই, তাহলে দেখা গেল যে সামনে যে রমজান মাসের যে একটা মানে কষাই টার্গেটের যে গরু সেল হয় না, সেই সময় ভালো একটা দামে বিক্রি করতে পারতাম। কিন্তু মনে হয় না আমার গরুগুলো সেই সময় পর্যন্ত আর কি থাকতে পারবে বা সেই সময় পর্যন্ত মানে রেডি হতে পারবে, আমার ঠিক মানে ধারণা নাই। হয়তো এগুলোকে মেলা দিন পালতে হবে, মানে আমি গরুগুলো কেনার সময় না বুঝে কিনছি। তারপরে আমি হাটে নিয়ে যাব সময় মতো, 5-6 মাস সময় হাটে তুলবো, হাটে তুলে যদি দাম পাই বেচবো, না হলে আমি বাড়িতে নিয়ে আসা মনে করেন যে আরো পালবো, মানে বাংলা কথা কষ্ট মষ্ট জেঙ্গা করে হোক আমি পালবো, পালে আমি দেখবো আসলে হয় কি, লাভ হয় না লস হয়। দেখেন গরুর কিন্তু খাবারের রুচি কিন্তু ফিরে গেছে, গরুগুলো কিন্তু কিনে নিয়ে আসার পরে কিন্তু তেমন একটা খাচ্ছিল না, খাবার নষ্ট করতেছিল। আবার অল্প একটু খেলে পেট দেখা যাচ্ছিল যে বিগ সাইজ হয়ে গেছে, মানে পেটের মধ্যে কৃমি, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আমি হয়েছি এই কয়েকদিনের মধ্যে। গরু কিনে নিয়ে আসার মোটামুটি 1 মাসের মতন হয়ে গেল, তা পুরোপুরি 1 মাস হয়নি এখনো, প্রায় হয়ে যাওয়া ভাব। তার মধ্যে মোটামুটি আমার ভালো খরচ হয়ে গেছে এই মাসটাতে। খ্যার কিনতে খরচ হলো 12 টাকা, আবার ভুসি, গুঁড়া, ফিড সব কিছু মিলাই আমার মনে করেন এই মাসে আমার 12 থেকে 14,000 টাকার মতন বের হয়ে গেছে। আর ডাক্তার খরচ তো মনে করেন যে ভালোই গেল, ওই 15,000 টাকার মতন খরচ হয়ে গেছে। কিন্তু এরকম খরচ কিন্তু প্রত্যেক মাসে হবে না, শুরুর দিকে একটু খরচ হয়, কারণ নতুন নতুন জিনিস কিনে নিয়ে আসলে একটু সমস্যা দেখা দেয়। আর গরু যখন খাবার খেতে চাবে না তখন একটু হাত দিয়ে একটু মনে করেন যে ঘাটা দিবেন, তাহলে দেখবেন যে গরু খায় নিবে। আর এই গরুটা হচ্ছে আমার খামারের সব থেকে পুরাতন এবং লক্ষ্মী একটা গরু, যে গরুটা এখনো আছে।
হয়ে গেল প্রায় 5-6 মাসের মতন এই গরু আমার বাসাতেই আছে। ইচ্ছা আছে রে আরো পালবো 5-6 মাস, কারণ টাকা পয়সা জোরে যতদূর আগান যায় ততদূর পর্যন্ত আগাবো। কারণ আমার আউটসাইড কোনো মানে ইনকামের সোর্স নাই, ইনকামের সোর্স থাকলে আসল কথা রাখার একটা সুবিধা থাকতো। যাই হোক ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, না ইচ্ছা হলে কোনো প্রয়োজন নাই, জোর করতে পারবো না, ওই ভিক্ষাও চাইতে পারবো না, যদি মন চাই করলেন, না হলে নাই, কোনো প্যারা নেই, বোঝেন না ভিউয়ার্স। আর যাকে ভালো লাগবে তারা এমনিতে সাবস্ক্রাইব করেই রাখবি, কয়া লাগবি না আমার। আর যাদের বাসা বগুড়াতে তারা একটু কমেন্টে জানাবেন, কারণ আমার বাসাও বগুড়াতে। আর যে সকল ভাইয়েরা বগুড়াতে বসবাস করেন এবং খামার আছে তারা একটু কমেন্ট করে জানায়েন, তাহলে আর কি পার্সোনালি কিছু কথাবার্তা বলতে পারবো। কারণ গরু বিষয়ে কিছু জ্ঞান তো আমারও নিতে হবে, মানে আমার মনে করেন যে জ্ঞানের অভাব। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।